একজন রাজনীতিবিদের আচরণ অত্যন্ত সহিষ্ণু হওয়া উচিত বলে আমরা মনে করি, এবং এটাই সত্য। আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা সাবেক ছাত্রনেতা বা যারা সামাজিক কর্মকাণ্ড করি, বিভিন্ন শ্রেণী পেশায় আমরা সম্পৃক্ত রয়েছি, সংযুক্ত রয়েছি পেশাগত জায়গা থেকে, আমরা মানুষের বিনয়ী আচরণ করবো, এটা খুব স্বাভাবিক। অত্যন্ত বিনয়ী আচরণ এটা প্রতিটি মানুষের হওয়া উচিত, ধর্মীয় বিধিবিধান থেকেও তাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে 11 দলীয় জোট এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বিরাজমান, তারা বিভিন্ন কর্মসূচি কথায় কথায় তারা সরকারকে ঘায়েল করার যে অশুভ চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে, তারই একটি দল তাদের সাথে যারা কাজ করছে, জাকপা, জনাব রাশেদ প্রধান, তিনি যে ভাষায় কথা বলেন অত্যন্ত অসহিষ্ণু। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জননন্দিত জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্পর্কে যেভাবে অশ্লীল বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি বিএনপি যে ধৈর্যের পরিচয় দিচ্ছে একের পর এক, মানে প্রতিটি মানুষের, প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীর কিন্তু ধৈর্যের বাদ সীমা থাকা উচিত। আমাদেরও কিন্তু রক্ত মাংসের শরীরে আমরাও কথা বলতে পারি, কিন্তু রাশেদ প্রধানের মতো একজন বেয়াদব, একজন শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রদর্শনকারী কিভাবে 11 দলীয় জোটের সঙ্গে কাজ করতে পারে? যেহেতু 11 দলীয় জোটের দায়িত্বে জামাত ইসলাম রয়েছে, বড় দল, এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এই মুহূর্তে বিএনপির সাথে তারা সুসম্পর্ক বজায় রেখেই রাজনীতি করছে। মাঝে মধ্যে রাজনৈতিক বিভাজন, মতানৈক্য হচ্ছে, সেটা তো থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক যে শিষ্টাচার, যেটি অত্যন্ত অসহিষ্ণু, অত্যন্ত বেদনাদায়ক, মহান স্বাধীনতা ঘোষকের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, আর রাশেদ প্রধানের বাবা খুনি ছিলেন, আমরা সবাই জানি। তার সন্তান বয়স বা কত, আমাদের চেয়ে অনেক জুনিয়র। তিনি যেভাবে তারেক রহমান সম্পর্কে কথা বলেন, আমরা তো বলি যে বাংলাদেশে 5ই আগস্টের পরে কতিপয় ব্যক্তিদের আচরণ যেটি বেদবের কারখানায় পরিণত হয়েছে, তার মধ্যে রাশেদ প্রধান কিন্তু অন্যতম একটি বেদব, চরম বেদব। বেদবের মাত্রা থাকা উচিত, এর চেয়ে সীমাহীন বেদব, সীমা অতিক্রম করে ফেলেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সহ্য ক্ষমতা, আমরা তো বলি যে তিনি তো রক্তে মাংসের শরীর, কিন্তু তার যে সহ্য ক্ষমতা, এটা রাজনীতিতে বড় একটি উদাহরণ হতে পারে। সহিষ্ণুতা, মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার, সুশাসন, একজন প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতার জন্য এটাই অনুকরণীয় দৃষ্টান্ত। কিন্তু তার যে গুণাবলী, সেদিন পার্লামেন্টে আমরা দেখেছি যে হাতিয়া থেকে নির্বাচিত একেবারে তরুণ একজন সংসদ সদস্য, নাম আমি উচ্চারণ করতে চাই না, তিনি যেভাবে জনাব তারেক রহমান এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যেভাবে পার্লামেন্টে কথা বলেছেন, যে তাদের কারণেই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তো আমাদের কারণে তোমাদের মতো দুগ্ধজাত শিশুরা পার্লামেন্টে কথা বলছো। বিএনপি 17 বছর সংগ্রাম করেছে, আমরা কারাগারে গিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, এগুলো তোমরা ভুলে গিয়েছ। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, ছাত্রজনতা সুমন সহ, সাজুল ইসলাম সুমন সহ একদিনে 12 জন গুম হয়। র্যাবের এই যে এখন যারা গ্রেপ্তার হয়েছে, তারা স্বীকার করেছে, আয়না ঘরে নিয়েছে, গুম খুনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মী কারাগারে গিয়েছে, তাদের ত্যাগের বিনিময়ে 5ই আগস্ট হয়েছে। 5ই আগস্টের আগে কোমলমতি শিক্ষার্থীরা কিলিংয়ের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে তোমরা আস্ফালন দেখাচ্ছ, অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিএনপি এখনো কথা বলছে না, ধৈর্যের পরিচয় দিচ্ছে। আজকে অল্প কয়েকদিন, সবে মাত্র সদ্যজাত সরকার, আর সেই সরকারকে অসহযোগিতা করার জন্য নানাভাবে চক্রান্ত অব্যাহত রেখেছে এই গোষ্ঠী। এই পরাজিত শক্তি বারবার গণতান্ত্রিক সরকারকে আঘাত করার জন্য একটি নীল নকশা নিয়ে তারা মাঠে নেমেছে। তারা পার্লামেন্টে বারবার ওয়াকআউট করছে, আবার রাজপথেও তারা সমানভাবে তারা হুঙ্কার দিচ্ছে, বিএনপিকে তারা দেখে নেওয়ার হুঙ্কার দিচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিএনপির সাথে ঘর সংসার করছেন, বিএনপির সাথে থেকে থেকে আপনারা নিজেদেরকে শক্তি
সঞ্চয় করেছেন, দলকে সুসংগঠিত করেছেন, আজকে বিএনপির বিরুদ্ধে আপনারা একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জনাব তারেক রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র এই চক্র অব্যাহত রেখেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনকের জন্য সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী সহ সকল পেশাজীবী মানুষকে আমি মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যাতে এই চক্রান্তকারীদের যে সুগভীর ষড়যন্ত্র তা মোকাবেলা করার জন্য আমাদের সজাগ থাকতে হবে। আরেকটি বিষয় যে গণমাধ্যমে আমরা দেখলাম যে কৃষক কার্ড ঘিরে মিথ্যা গুজব বট বাহিনীর কাজ, যেটি পয়লা বৈশাখের দিন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান টাঙ্গাইলে যে কৃষক কার্ড বিতরণ করেছেন, সেখানে একজন কৃষক, একেবারে প্রান্তিক কৃষক, তার অল্প কিছু জমি রয়েছে, শুধু বাড়ির জমি, আর তিনি অন্যের জমিতে কাজ করে বর্গা চাষি বা তার আত্মীয় স্বজনের চাষবাস, একেবারে একজন প্রান্তিক কৃষক, কিন্তু তিনি শারীরিকভাবে ফিট আছে আমরা দেখলাম, যে কারণে তিনি তার শখের বশত তিনি কন্টেন্ট ক্রিয়েটর তিনি বলছেন, এবং সেজন্য তিনি প্যান্ট শার্ট পরেন, টাই পরেন, সেটাকে তারা সামনে এনে ভাইরাল করার চেষ্টা করেছে। তিনি কৃষক নয়, তার আশেপাশে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, স্থানীয় প্রশাসন তদন্ত করে দেখেছে তিনি প্রকৃত কৃষক। এই যে অপপ্রচার গুজব, বিএনপির প্রতিটি কাজে এই অপশক্তি চক্রান্তকারী এই দুর্বৃত্তরা নানাভাবে বিএনপিকে ঘায়েল করার জন্য এই বট বাহিনী তাদের ভুয়া আইডি ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার অব্যাহত রেখেছে। এর বিরুদ্ধে সরকারকে শক্ত হাতে আইনি ব্যবস্থা নিতে হবে, যাতে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই ধরনের ঘৃণ্য অপকর্ম কার্যক্রম যাতে কেউ আর না করতে পারে। বিএনপি আমরাই বলছি যে কারণে ধৈর্যের পরিচয় দিচ্ছে, যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সারা দেশে বিএনপি নেতাকর্মীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদেরকে নানাভাবে নাজেহাল করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি নেতাকর্মীরা একেবারেই শান্ত শিষ্ট, যারা মাঠ পর্যায়ে নেতাকর্মীরা, আমরা যারা কাজ করেছি বিগত 17 বছর, আমরা দলীয় কর্মসূচি থেকে শুরু করে আমাদের যে একেবারে প্রান্তিক কর্মী বাহিনী, তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে। তারা বিগত সময়ে কারাগারে গিয়েছে, বাসাবাড়িতে ঘুমাতে পারেনি, হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু তারপর তারা আর্থিক কষ্টে রয়েছে নিঃসন্দেহে, আমরা এটা একেবারে প্রমাণিত। তারপর তারা কিন্তু কোনো অপরাধের সাথে জড়াচ্ছে না। তারা যারা আমাদের বিরোধী শক্তি, তাদের সাথে কিন্তু কোনো ঝামেলায় যাচ্ছে না, কিন্তু তারা বারবার বাধ্য করছে যাতে আমরা কিছু বলি, এবং সেটা ঘিরে আর একটা মব তৈরি করার একটা প্রবণতা। তারা এখন আসলে সোশ্যাল মিডিয়াকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। এটি ভালো, সোশ্যাল মিডিয়া তো মানুষের জ্ঞান অর্জন, কথা বলার একটা বিশাল প্ল্যাটফর্ম। এখানে বিশ্ববাসী, দেশ বিদেশের মানুষ, সচেতন মানুষ, সাধারণ মানুষ এখান থেকে অনেক কিছু শেখে, আমরা দেখতে পাই। তো আর তারা এটিকে অপকৌশল হিসেবে তাদের যে রণকৌশল সেটা প্রয়োগ করার চেষ্টা করছে বিএনপির বিরুদ্ধে। নানা অপপ্রচার, এই যে কৃষক কার্ড বিতরণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং নানা কর্মসূচির মধ্যে খালকর্ম কর্মসূচি আমরা এর আগেও বলেছি, যেগুলো দেশ এবং দেশের বাইরে প্রশংসিত হচ্ছে, দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে, ভালো কাজ। এই যে ঢাকা শহরে যে ব্যাটারি চালিত রিক্সা যে পরিমাণ, যার কোনো ফিটনেস দেয়, যার কোনো ট্যাক্সও দেয় না, এরা যারা আমাদের রিক্সা চালক ভাইরা জীবিকা নির্বাহ, সংসার নির্বাহ করছে, তাদের ব্যাপারে সরকার কিন্তু পরিকল্পনা এগাচ্ছে। এই যে ফুটপাতে দখলমুক্ত করা, ফুটপাতকে পরিষ্কার করা, এটা ভালো কাজ। এটা রাজধানীভাবে চলতে পারে না। শেখ হাসিনার সরকার এগুলো কিন্তু প্রশ্রয় দিয়েছে। আর বর্তমান সরকারের এই যে বিশেষ করে ঢাকা শহরের কথা বলবো, যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দুইজন প্রশাসক রয়েছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। কেন করছেন? এই যে ফুটপাত পরিষ্কার করে ফেলা, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আর সেখানে যারা হকার ভাইরা রয়েছে তারা কিন্তু সহযোগিতা করছে, কিন্তু কেউ পিছন দুষ্কে দিচ্ছে, তোমরা এখানে উঠবে না, সংঘাত হবে, সহিংসত হবে, সরকারের দুর্নাম হবে। তাহলে এই যে 17 বছর এই যে রাস্তাঘাট দখল করে, যারা সরকারি জায়গা দখল করে, ফুটপাত দখল করে ব্যবসা করেছে, সে দায় কি বিএনপির? বিএনপি তো তিলোত্তমা নগরীকে সুন্দর করার জন্য, আরো কিভাবে সুন্দর করা যায়, বিশ্বমানের শহর কিভাবে তৈরি করা যায়, সেই পরিকল্পনায় বিএনপি আগাচ্ছে। আর এই বট বাহিনী, যারা 11 দলীয় জোট, এই মুহূর্তে নামকাস্ত 11 দলীয় জোট, তারা এটিকে যাতে সরকার সফল না হয় সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে। সুতরাং
সাধারণ মানুষ বা বিএনপি নেতাকর্মী বা যারা দেশের শান্তিপ্রিয় তৌহিদি জনতা তাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে যে একটি ক্রেডিবল নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। এই সরকার কিন্তু কারো দয়া আসেনি। এই সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার, একটি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে ক্রেডিবল এবং ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে, ইলেকশনের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। আপনি চাইলে তো ধাক্কা মেরে ফেলে দেওয়া যাবে না। শেখ হাসিনা তো ক্রেডিবল ইনক্লুসিভ নির্বাচন আসেনি, তিনি দিনের পর রাতে করেছে। আমরা এই জন্য তার বিরুদ্ধে আন্দোলন করেছি, তার পতন হয়েছে। কিন্তু এই আপনারা যারা ভয় দেখাচ্ছেন বিএনপিকে, আপনাদের সেই জনশক্তি নেই, সে সক্ষমতাও নেই, শুধু কাগজে আওয়াজ, মুখে আওয়াজ। কিন্তু সেটাও শালীনতা থাকা উচিত, সেটার মধ্যে আচরণ সহিষ্ণু হওয়া উচিত। এই যে রাশেদ প্রধান নাম্বার 1 বেদব বাংলাদেশে, এই মুহূর্তে আমরা তাকে এই উপাধি দিতে পারি। তিনি যেভাবে জনাব তারেক রহমানকে যে ভাষায় কথা বলেছেন সে শব্দগুলো উচ্চারণ করতে চাই না। এত শক্তি, এত ক্ষমতা তারা কোথায় পায় আমরা জানি। কারা তাকে উস্কে দিচ্ছে? সরকারকে অবিলম্বে এ বিষয়টা মাথায় রাখতে হবে। রাশেদ প্রধানকে গ্রেপ্তার করলে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটবে না। এ ধরনের বেদবকে শায়েস্তা করতে হবে, আর না হলে এদের দেখে অন্যরা উৎসাহিত হবে। আরেকটি বিষয়, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা অপপ্রচার হিসেবে তারা ব্যবহার করছে, এটি ভালো কাজ। আগেই বলছে, সোশ্যাল মিডিয়া জ্ঞান বিজ্ঞানের একটা বড় জায়গা, একটা তীর্থস্থান বলে আমরা মনে করি, মেধা বিকাশের একটি ভালো একটি জায়গা। কিন্তু সেটিকে তারা ধ্বংস করে দিচ্ছে নানাভাবে। আর যেহেতু সরকার নতুন সরকার ক্ষমতা আসার পরেই আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্যে একটি সংকট, যুদ্ধ অব্যাহত রয়েছে। সেই যুদ্ধের কারণে আমরা জানি বিশ্বের সবচেয়ে যে হরমুজ প্রণালী, যেখান থেকে তেল সারা পৃথিবীতে আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশে তেলের যে জাহাজগুলো যাতায়াত করে, সেটি বন্ধ রয়েছে। এবং এটা সবচেয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু হরমুজ প্রণালী। এই সংকটের কারণে বাংলাদেশেও কিন্তু তেলের সংকট রয়েছে। কিন্তু সেখানে সরকারকে সহযোগিতা যারা আমরা দেখেছি, আমরা যারা গাড়ি ব্যবহার করি বা মোটরসাইকেল, বিশেষ করে মোটরসাইকেলের যারা যাতায়াত করে বা মোটরসাইকেল যারা ব্যবহার করে তাদের সংখ্যাই বেশি। তারা কিন্তু একেবারে অনেক কষ্ট করে তেল নিচ্ছে, নিঃসন্দেহে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। কিন্তু তারা কোনো কথা বলছে না, তারা জানে এটি আন্তর্জাতিক পর্যায়ে একটা সমস্যা। এখানে বিএনপি বা এদেশের মানুষের কিছু করার নেই। কিন্তু এই যে 11 দলীয় জোটের কেউ কেউ এটাকে তাদের উস্কে দিচ্ছে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। আমার তো ব্যক্তিগত যান রয়েছে, আমরা তো তেল নিচ্ছি, কষ্ট করে নিচ্ছি, সবাই নিচ্ছে। কিন্তু মানুষ জানে আন্তর্জাতিক একটি সংকট এই মুহূর্তে, মধ্যপ্রাচ্য সংকট, যে কারণে মানুষ এটা ধৈর্যের সাথে মোকাবেলা করছেন। আর যাদের ধৈর্যের সাথে মোকাবেলা করা উচিত, যারা জনগণের নির্বাচিত নেতা, সংসদ সদস্য, আইন প্রণেতা, তারা কেউ কেউ এটাকে অন্যভাবে উপস্থাপন করছে। তো এটা একটা বড় সমস্যা আমাদের। এবং আমরা দেখতে পাই যে এই মুহূর্তে কয়েক লক্ষ লিটার কিন্তু জ্বালানি তেল সরকার বিভিন্নভাবে উদ্ধার করেছে। কেউ এগুলোকে মজুত করার চেষ্টা করেছে, কেউ চুরি করে বিক্রি করার চেষ্টা করে। সেদিন কোস্টগার্ড মায়ানমারে পাচারকালে কয়েক লাখ লিটার কিন্তু ডিজেল জব্দ করেছে। এরকম অনেক জায়গায় আমরা দেখেছি যে, তো এই বিষয়গুলো আমরা সরকারকে যদি সহযোগিতা না করি, সরকার একার পক্ষে এগুলো সম্ভব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। আমরা যারা জনগণ রয়েছি, সাধারণ মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা সরকারকে সহযোগিতা করবে, এটা খুব স্বাভাবিক। কারণ এই সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার মানুষের ব্যালটে, গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার। এই সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বড় দল বিএনপি। এই বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল এই মুহূর্তে। সেই দলের প্রতিষ্ঠিত আজকে এই আমাদের যে সরকার রয়েছে, জনাব তারেক রহমান, আমরা মনে করি যে এই যে অপপ্রচারকারীরা, আসলে আরেকটি বিষয় যে ফ্যাক্ট চেক করা কিন্তু আসলে কঠিন তাৎক্ষণিকভাবে। যে ধরুন গ্রাম পর্যায়ে এগুলো চেক করা কঠিন হয়ে পড়ে, গ্রামে সামাজিক যোগদোষ প্রকাশ করেন। সুতরাং সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণ আনা দরকার। এবং আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় অনেকের কিন্তু ভুয়া আইডি,
লাখ লাখ ভুয়া আইডি, তাদের কোনো পরিচয় নেই। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাদের কিন্তু মোবাইল নাম্বার পর্যন্ত দেওয়া আছে, তাদের পার্টিকুলার্স দেওয়া আছে, তাদের একেবারে সব কিছু দেওয়া আছে, কিন্তু অনেকের এগুলো কিছুই নাই। ভুয়া আইডি খুলে এই যেটা আমরা বলি বট বাহিনী, লক্ষ লক্ষ ভুয়া আইডি রয়েছে। এই যে সরকারের এই সংস্থার উচিত এগুলো, বিশেষ করে গোয়েন্দা সংস্থা, সরকারের কয়েকটি শক্তিশালী এবং দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের উচিত, এবং সরকারের এই যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের উচিত অবিলম্বে এইসব আইডি একেবারে চেক করে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়। আর বিশেষ করে আজকে মূল প্রতিপাদ্য যে বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে রাশেদ প্রধান তার যে অসহিষ্ণু আচরণ, জনাব তারেক রহমান সম্পর্কে যে ধরনের বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর না হয় তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশবাসী, বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোশ্যাল মিডিয়া দেখেছে, তারা কিন্তু সংক্ষুব্ধ। সুতরাং আমরা বলবো এই দায় কিন্তু 11 দলীয় জোটের হবে। যদি রাশেদ প্রধানকে তারা প্রশ্রয় দেয়, তারা রাশেদ প্রধানের বক্তব্য যদি লাগামহীনভাবে তাকে উস্কে দিয়ে সামনে দিয়ে তার বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়, সেই দায় কিন্তু 11 দলীয় জোটের। সুতরাং আমরা আবারও বলবো এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর যদি বক্তব্য প্রত্যাহার না করা হয় তাহলে তার বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। ধন্যবাদ সবাইকে।